আজকে আমার পুরী ভ্রমণের লাস্ট দিন। আজকে রাত 10:30টার সময় আমার বাড়ি ফিরে যাওয়ার ট্রেন আছে, কিন্তু তার আগে আজকে আমরা চলে এসেছি, মানে আমি আর আমার ফ্যামিলি চলে এসেছি পুরীর থেকে বেশ অনেকটা দূরে, অর্থাৎ ওড়িশার নয়াগড় ডিস্ট্রিক্টের কৌটিল্য শহরে একটা সুপ্রাচীন বিষ্ণু মন্দির রয়েছে, যেটার নাম হলো নীলমাধব মন্দির। তো আমি সেই নীলমাধব মন্দিরের দর্শনে এসেছিলাম। আমি প্রথমেই বলেছিলাম আমরা কিন্তু উড়িষ্যা শুধুমাত্র পুরী ঘুরতে আসিনি, কিছু অফবিট প্লেস রয়েছে যেটা ওড়িশা স্টেটের অন্যান্য ডিস্ট্রিক্টে রয়েছে। সেই ডিস্ট্রিক্টের এইটা হলো নয়াগড় ডিস্ট্রিক্ট, আর নয়াগড় ডিস্ট্রিক্টেই আমি নীলমাধব মন্দির ঘুরতে এসেছি বা দর্শনে এসেছি। এটা কিন্তু একটা প্রাচীন মন্দির, আর এর ঐতিহ্য মানে এর একটা খুব ভালো একটা ইতিহাস রয়েছে। ব্রহ্মপুরাণেও এর একটা ইতিহাস রয়েছে এবং স্কন্দ পুরাণেও এর একটা ইতিহাস রয়েছে। তোমাদেরকে এই ইতিহাস জানাতে জানাতে চলো মন্দিরটা দর্শন করিয়ে নিই। তো এইটা হলো মন্দিরের ওপরে ওঠার সিঁড়ি। আমার বাঁদিকে বয়ে চলেছে মহানদী এবং আমি এই সিঁড়ি বেয়ে এখন যাব হলো নীলমাধবের মন্দির। তো আমি বলেছিলাম নীলমাধব মন্দিরের দুটো পুরাণে দুরকম ব্যাখ্যা দেওয়া হয়েছে, একটা ব্রহ্মপুরাণ আর একটা স্কন্দ পুরাণ। ব্রহ্মপুরাণ অনুযায়ী বলা হয়েছে যে শ্রী ব্রহ্মাদেবের একদা খুব মনে বাসনা জেগেছিল যে তিনি নারায়ণের একটা সুন্দর মূর্তি তৈরি করে ব্রহ্মলোকে প্রতিষ্ঠা করবে, এবং সেই মনোবাসনা নিয়ে তিনি গেছেন নারায়ণের কাছে এবং তার কাছ থেকে আদেশ পাওয়ার পর তিনি দেব বিশ্বকর্মার দ্বারা নীল স্যাফায়ার বা নীলা পাথরের একটি মানে দেখতে সুন্দর একটা মুগ্ধকর বিষ্ণু মূর্তি তৈরি করেন এবং ব্রহ্মাদেব সেই বিষ্ণু মূর্তিটি সুমেরু পর্বতের চূড়ায় স্থাপন করেন। ইন্দ্রদেব যখন সেই বিষ্ণু মূর্তির দর্শন করেন তখন তিনি মুগ্ধে লালায়িত হয়ে যান। তার সৌন্দর্য এতটাই সুন্দর যে ইন্দ্রদেব সেই বিষ্ণু মূর্তিটাকে নিয়ে আসেন ইন্দ্রলোকে। রাবণ যখন ইন্দ্রলোক জয় করে তখন সেই বিষ্ণু মূর্তি অর্থাৎ নীলমাধবের মূর্তিটি রাবণ নিয়ে তার ভাই বিভীষণকে হস্তান্তর করেন এবং সময়ের কালচক্রে সেই নীলমাধবের মূর্তিটি আসে শ্রীকৃষ্ণের দ্বারকা নগরে। দ্বারকা নগরীতে সেই নীলমাধবের মূর্তিটি ছিল। পরে যখন শ্রীকৃষ্ণের দেহ অবসান ঘটে এবং দ্বারকা নগরী যখন নদী গর্ভে যখন তলিয়ে যায় তখন তার সাথেই সেই নীলমাধবের মূর্তিটাও নদী গর্ভে তলিয়ে যায়। এবার স্কন্দ পুরাণ অনুযায়ী কী বলছে? স্কন্দ পুরাণ অনুযায়ী বলছে যে একদা এক আদিবাসী গোষ্ঠীর এক নেতা ছিলেন, তার নাম ছিল বিশ্ব বসু। সেই বিশ্ব বসু শিকার করতে বেরিয়েছিলেন। শিকার করতে বেরিয়ে তিনি দেখেন নদী গর্ভে একটা আলো চকমক করছে, মানে একটা কিসের যেন একটা জ্যোতি প্রকাশ হচ্ছে। যেহেতু শিকারী ছিলেন, প্রচণ্ড মনে সাহস এবং বল, কোনো কিছু আগে পিছে না ভেবে তিনি সেই জলেতে ঝাঁপ মারার পর একটা গুহায় পৌঁছে তিনি দেখেন সেখানে সেই নীলমাধবের সৌন্দর্য মুগ্ধকর মূর্তিটি। অর্থাৎ আরেক কথায় যদি বলতে পারি যে ভগবান শ্রী বিষ্ণু নিজে থেকে বিশ্ব বসুকে দর্শন দেন। বিশ্ব বসু নিজের অস্ত্র পরিত্যাগ করেন এবং নিজেকে সমর্পণ করেন নীলমাধবের কাছে। নারায়ণ তাকে বলেন যে আজ থেকে তুমি আমার সেবা করবে, ততদিন পর্যন্ত আমি তোমার কাছে থাকব যতদিন পর্যন্ত আমি কোথায় অধিষ্ঠান করেছি সেই জিনিসটি তুমি বাদে অন্য কেউ জানতে পারবে না, না তোমার স্ত্রী, পুত্র, জামাই, তোমার গোষ্ঠীর কেউ জানতে পারবে না। অর্থাৎ সেই নীলমাধবকে পুজো করার শর্ত বা বিশ্ব বসুর কাছে নীলমাধব কতদিন থাকবে সেটা বিশ্ব বসুর সিক্রেসির ওপর ডিপেন্ড করছে। বিশ্ব বসু যতদিন সেটাকে সিক্রেট রাখতে পারবে ততদিন নীলমাধব তার কাছে থাকবে। তো এবার ইতিহাস চলে গেল অবন্তীনগরে রাজা ইন্দ্রদুম্নার কাছে। অবন্তীনগরের রাজা ইন্দ্রদুম্নার মনে সেই নীলমাধবের মূর্তিটা দেখার শখ প্রকাশিত হলো বা ইচ্ছের জাগরণ হলো। তো তিনি তার রাজদরবারের যে পণ্ডিত রয়েছেন, পণ্ডিতের নাম কি? বিদ্যাপতিধর। তিনি
বিদ্যাপতি ধরকে বললেন যে যাও তুমি নীলগিরি পাহাড়ে এবং সেখানে খুঁজে বার করো সেই নীলকান্ত মণি দ্বারা তৈরি নীল মাধবের মূর্তিটি কেমন দেখতে, তা এসে তুমি আমার কাছে তার বর্ণনা করো। তো সেই নীল মাধব মন্দির ঠাকুরের বা নীল মাধবের খোঁজে বিদ্যাপতিধর বেরিয়ে পড়লেন এবং এসে পৌঁছালেন তিনি নীলগিরি পাহাড়ে। সেখানে এসে এক কন্যা অর্থাৎ বিশ্ব বসুর কন্যা ললিতার সাথে তার সাক্ষাৎ হয় এবং কালক্রমে ললিতার সাথে তার প্রেম ভালোবাসার পর বিবাহ সম্পন্ন হয়। বিবাহের পর বিদ্যাপতিধর যেহেতু সেখানকার মানুষ ছিলেন না, তাই বিদ্যাপতিধর ললিতার সঙ্গেই বিশ্ব বসুর গৃহেই বাস করতে লাগলো। তো সেখানে প্রতিদিন বিদ্যাপতিধর দেখতেন যে বিশ্ব বসু সন্ধেবেলায় কোথায় বেরিয়ে যায় এবং পরের দিন দুপুরবেলা ফিরে আসে। এমনকি বিশ্ব বসুর কন্যা ললিতাও কিন্তু সেই জিনিসটা জানতেন না, শুধু এইটুকুনি জানতেন তিনি নীল মাধবের পুজো দিতে যাচ্ছেন, কিন্তু নীল মাধব কোথায় আছে সেটা কিন্তু বিশ্ব বসু ছাড়া আর কেউ জানে না, কারণ যেমনটা চুক্তি হয়েছিল নারায়ণ এবং বিশ্ব বসুর মধ্যে। তো একদিন বিদ্যাপতিধর ললিতাকে জানায়, অর্থাৎ যেটা বিদ্যাপতিধরের আসল এজেন্ডা নীল মাধবের ছবি দেখা, অর্থাৎ নীল মাধবের মূর্তিটা কেমন তা দেখা। তো বিদ্যাপতিধর ললিতাকে জানান যে তিনি তার পিতাকে কি যাতে অনুগ্রহ করেন যে তার জামাতা বিদ্যাপতিধরকে যেন বিশ্ব বসু সেই নীল মাধবের মূর্তি দর্শনে নিয়ে যান। তো ললিতার অনেক অনুরোধের পর বিশ্ব বসু রাজি হন, কিন্তু শর্ত দেয় যে বিদ্যাপতিধরকে যখন নীলমাধব দর্শনে নিয়ে যাওয়া হবে বিদ্যাপতিধরের চোখে কাপড় বেঁধে দেওয়া হবে, যাতে কোন পথে নিয়ে যাওয়া হচ্ছে বা নীল মাধবকে কোথায় রাখা হয়েছে সেইটাই যাতে বিদ্যাপতিধর জানতে না পারে। বিদ্যাপতিধর এবং ললিতা এই দুজনের মধ্যে তারা একটা প্ল্যান অনুযায়ী কি তিনি যাওয়ার সময় এক মুঠো সর্ষে নিজের সাথে নিয়ে যাবেন, অর্থাৎ বিশ্ব বসুর সাথে বিদ্যাপতিধর যখন নীলমাধব দর্শনে যাবেন তখন বিদ্যাপতিধর নিজের সাথে এক মুঠো বা এক থলি সর্ষে নিয়ে যাবেন এবং যাওয়ার সময় পথে তা ছড়াতে যাবেন। তো কথা অনুযায়ী এমনটাই হলো। বিদ্যাপতিধর তার যাত্রাপথে সেই সর্ষে ছড়াতে গেলেন এবং গিয়ে তিনি অবশেষে সেই নীল মাধবের দর্শন করলেন। নীল মাধব দর্শন করার পর তিনি কয়েক মাস পর রাজা ইন্দ্রদুম্নাকে তিনি চিঠি পাঠান এবং পাঠিয়ে জানান যে আমি নীলমাধব দর্শনে সক্ষম হয়েছি এবং দর্শন পথে আমি সর্ষে বীজ ছড়িয়ে দিয়েছিলাম, সেগুলো এই এত দিনের মধ্যে জার্মিনেট হয়ে গিয়ে সেখানে সর্ষের গাছ হয়ে গেছে। আপনারা সেই সর্ষে ফলো করুন এবং নীলমাধবের দর্শন করতে আসতে পারেন। তো সেই চিঠি অনুযায়ী রাজা ইন্দ্রদুম্না নীলমাধব দর্শনে বেরিয়ে পড়েছিলেন, কিন্তু কোনো মতেই তিনি নীলমাধবের দর্শন করতে পারলেন না। 3 দিন 3 রাত অনায়াস প্রচেষ্টার পরও নীলমাধব দর্শন দিলেন না। অবশেষে হলো আকাশবাণী এবং সেই আকাশবাণী থেকে রাজা ইন্দ্রদুম্নাকে জানানো হয়েছিলেন যে তিনি যে এরকমভাবে প্লটিং করছেন তাতে কিন্তু কোনো রকমভাবেই তিনি নীলমাধবের দর্শন পাবেন না। আকাশবাণীতে বলা হলো যে সমুদ্র তটে একটা নতুন মন্দির নির্মাণ করুক রাজা ইন্দ্রদুম্না এবং ঠিক সময়ে মহানদী এবং সাগরের সঙ্গম স্থলে ভেসে আসবে একটি বিশাল কাষ্ঠ বা কাঠ, সেই কাঠ থেকে তিনি ভগবানের মূর্তি নির্মাণ করুক। তো সেই আকাশবাণী অনুযায়ী তৈরি হলো সমুদ্র তটে পুরীর মন্দির এবং সেই কাঠ থেকে তৈরি হলো জগন্নাথ বলরাম সুভদ্রা দেবী। প্রতিষ্ঠিত হলো পুরীর জগন্নাথ মন্দির ইন্দ্রদুম্নার দ্বারা। আর এইটা হলো নীল মাধব। নীল মানে জগন্নাথ, মা মানে দেবী সুভদ্রা, ধব মানে বলভদ্র। নীল মাধব দ্য অরিজিনেটর অফ জগন্নাথ
বলভদ্র এবং সুভদ্রা দেবী। নারায়ণের কিন্তু আমরা জানি 4 হস্ত, শঙ্খ চক্র গদা পদ্ম। নীলমাধবের 2 হস্তে শঙ্খচক্র রয়েছে এবং 2 হস্তে দিয়ে তিনি এক হস্ত মা সরস্বতীর মাথায় এবং আরেক হস্ত মা লক্ষ্মীর মাথায় দিয়ে রেখেছেন। মানুষের যেরকম শরীর থেকে ঘাম হয়, এই নীল মাধবের বাম পা দিয়ে কিন্তু প্রতিনিয়ত ফোঁটা ফোঁটা জল কিন্তু প্রবাহিত হতে থাকে। তো নীল মাধব দ্য অরিজিনেটর অফ জগন্নাথ, বলরাম, সুভদ্রা। এবং এই নীল মাধব মন্দিরের দেখো দুপাশে রয়েছে জয় এবং বিজয়। নীল মাধব মূর্তিটা দেখার পরই আমার মনটা আপ্লুত হয়ে গেল, চোখ থেকে একটা খুশির আশু মানে অশ্রু জল প্রবাহিত হতে থাকলো অনায়াসে, যে অবশেষে ভগবান আমাকে দর্শন দিলেন। এটা হলো নীল মাধব মন্দিরের হনুমানজি মন্দির, যেখানে একমাত্র হনুমান যার মুখমণ্ডল কিন্তু মানুষরূপী, অর্থাৎ বানর বা হনুমান রূপী নয়, এটা হলো মানুষরূপী হনুমান। ভারতবর্ষের এমন কোথাও কিন্তু এরকম মানুষরূপী হনুমান নেই। তো এবার আমরা ভোগ গ্রহণ করেছি নীলমাধব মন্দিরের আনন্দবাজার থেকে। জনপ্রতি 100 টাকা নিয়েছে। ছিল ভাত, ডাল, তরকারি, চাটনি, পরমান্ন। অপূর্ব সেই টেস্ট, অপূর্ব মানে মানে কল্পনাতীত। নিরামিষ খাবার, ভোগের প্রসাদ এতটা সুস্বাদু, এখানে কিন্তু তুমি ডাল ভাত তরকারি কিন্তু পেট ভরে খেতে পারবে। বিশ্বাস করো বন্ধুরা, তোমরা যদি কখনো পুরীর জগন্নাথ মন্দিরে যাও, তোমরা অবশ্যই নীলমাধব মন্দিরে যাবে, কারণ কথিত আছে নীলমাধব দর্শন ছাড়া কিন্তু পুরীর জগন্নাথ মন্দির দর্শন কিন্তু ইনকমপ্লিট। পুরীর জগন্নাথ মন্দির 100 বার দর্শন করলে যে পূর্ণ তোমরা পাবে, নীলমাধব মন্দিরের একবার দর্শন করলে কিন্তু সেই পূর্ণই তোমরা পাবে। কারণ সৃষ্টি হয়েছে পুরীর জগন্নাথ মন্দিরের বা জগন্নাথ দেবের নীলমাধব থেকে। খুবই সুন্দর দেখতে। ছবিতে হয়তো সেই সৌন্দর্যটা, সেই ঐশ্বর্যটা, সেই তেজটা ব্যক্ত করা যায় না ভিডিওর মাধ্যমে। পুরীর জগন্নাথ মন্দিরে তোমরা যখন দর্শনে যাবে, অবশ্যই নীলমাধব দর্শনে যাবে। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিজের বন্ধুদের সাথে শেয়ার